নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, একে নতুন বছরের প্রথম দিন, তার উপর আবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। কিন্তু দিনভর আমরা তৃণমূল নেতাদের মধ্যে যে কাদা ছোঁড়াছুড়ি দেখলাম, তা থেকে একটাই প্রশ্ন জাগছে, সত্যিই তৃণমূল কংগ্রেসের অন্দরে এতটাই দ্বন্দ্ব লেগে গেছে, এতটাই ঝামেলা, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এতটাই অকেজো হয়ে গেছে যে এই দ্বন্দ্ব কিছুতেই আটকাতে পারছে না। যে তৃণমূলে নাকি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, সেই তৃণমূল নাকি নেতাদের ঝামেলা আর সামাল দিতে পারছে না। তাই প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিয়ে রীতিমতো বাকযুদ্ধ চলছে। বাংলা এত বোকা? বাংলাবাসী সত্যিই কি তৃণমূলের এই নাটকটা বুঝতে পারছে না? আসলে সামনে একটা গহীন বিপদ ঘনিয়ে আসছে। দুর্নীতির দায় আরও বেশি করে চেপে বসতে চলেছে। তাই দৃষ্টি ঘোরানোর খেলাটা গোপন বৈঠকের পর সুকৌশলে সুন্দর চিত্রনাট্য সাজিয়ে মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু আজকের পর বেশ জোরদার করে উঠে গেল। আজকে আমরা সারাদিন ধরে কি দেখলাম? কে নেই সেখানে? কে নেই? কুণাল ঘোষ দলের মুখপাত্র, ফিরহাদ হাকিম, সুদীপ ব্যানার্জি, সুব্রত বক্সী, যার গলায় শোনা যায় না, প্রত্যেকে ময়দানে নেমে পড়েছেন। বিশাল হম্বিতম্বি চলছে। আর দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকছেন, সেই বৈঠকে ডেকে পাঠাচ্ছেন অভিষেক ব্যানার্জিকে, সেই বৈঠকে ডেকে পাঠাচ্ছেন ফিরহাদ হাকিমকে। আর সেই ঝামেলা নাকি এবার দলনেত্রী নিজে দায়িত্ব নিয়ে সেটাকে সামাল দেবেন। সত্যিই তাই। আসলে বন্ধুরা, একটু ক্রোনোলজিটা আপনাদের বুঝতে হবে, পর কি হচ্ছে এবং কি হতে চলেছে। তাহলেই এটা যে সাজানো নাটক এবং বঙ্গবাসীকে আরেকবার বোকা বানানোর উদ্দেশ্যে করা হচ্ছে, বিরোধীরা যে অভিযোগটা করছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। কেন বলছে এই কথাটা? আজকে সন্ধ্যের দিকে এই খবরটা সব মিডিয়ায় মোটামুটি প্রকাশ করেছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নবীন প্রবীণের দ্বন্দ্বের মধ্যেই মমতার বাড়িতে অভিষেক, দেখা করলেন ফিরহাদও, এবং সেখানে সারা দিন ধরে টিভির পর্দায় চর্চা রয়েছে। আজকে 1 জানুয়ারি, অনেকেই পিকনিকে গেছেন, অনেকে চিড়িয়াখানায় বেড়াতে গেছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেই সব ছেড়ে মিডিয়ার পর্দায় চোখ রাখতে হবে। কেননা তৃণমূলে দারুণ গণ্ডগোল লেগে গেছে এবং তার সঙ্গে ছড়িয়ে দেওয়া হচ্ছে দলীয় কর্মীরা, সমর্থকরা বিভ্রান্ত। সামনেই লোকসভা ভোট, দলের মধ্যে এত যদি গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসে, সিনিয়র জুনিয়র এই লড়াই যদি এত তীব্রভাবে হয়, তাহলে লোকসভা ভোটে লড়াই করা যাবে? বিজেপি তো সেখান দিয়ে বেরিয়ে যাবে। আর এইসবের মাঝখানে দেখুন, দুর্নীতি নিয়ে কথা, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং হচ্ছে না, এসএসকে মিথ্যে রিপোর্ট বানিয়ে তাকে সেখানে ফেলে রেখে দিয়েছে। বালুর, যার জেলের মাটিতে গড়াগড়ি খাওয়ার কথা, সে এসএসকেমে বসে চব্য চস্য লেজ্জ পেয়েও চেটে পুটে মারছে। আপনার রেশনের গরিব মানুষের পেটে লাথি মেরে টাকা রোজগার করেছে, টাকা কামিয়েছে। সেই দুর্নীতির টাকা, সেইটা নিয়ে কোনো বিচার হচ্ছে না, সেটা নিয়ে কোনো কিছু অগ্রগতি হচ্ছে না, আর সেটাকে জেলের মধ্যে রেখে 5 স্টার ফেসিলিটি দিতে হচ্ছে। তার থেকেও বড় কথা, জাস্টিস অমৃতা সিনহার এজলাসে মামলা উঠতে চলেছে, ইডি রিপোর্ট খোলা হবে, সিবিআই রিপোর্ট জমা পড়বে। অনেক কিছু খেলা বাকি আছে। জানুয়ারি শুরু হলেই ধর অ্যাটাক আসবে, বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জি নিজে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন অ্যারেস্ট হয়ে যাবে ভোটের আগে, তার কাছে মেসেজ চলে এসছে। আর সেই যদি একবার গ্রেপ্তার হয়ে যায়, রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে সেটাকে চেপে রাখা যাবে না। তাই এইসব নাটক চলছে। প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছে এবং সাধারণ জনমানুষও কিন্তু সেটা নিয়ে আলোচনা চলছে। আজকে সারাদিন ধরে যে যুদ্ধটা হলো, সেটার ক্রোনোলজিটা এক করে আপনাদের বলছি। কিন্তু তার আগে আরেকটা ব্যাপার আপনাদের সামনে আমি হাইলাইট করতে চাইব। কিছুদিন আগে অবধি দেখবেন যে কোনো বিষয়ে তৃণমূল কংগ্রেস গাড্ডায় পড়ে গেছে। 2 ব্যক্তি বাকযুদ্ধে জড়িয়ে পড়তেন। একজনের নাম মদন মিত্র, একজনের নাম সৌগত রায়। কিছু হলো না হলো, কোথা থেকে চলে এলো মদন মিত্রের এই খারাপ, সৌগত রায়ের ওই খারাপ, এ সিনিয়র ও জুনিয়র, দল ছাড়তে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতাতেই আস্থা, এই দুজনে চলতো। কিন্তু এটা যে সাজানো নাটক ছিল, যে ঘটনা ঘটছে সেই ঘটনার আলোচনা বাদ রেখে তৃণমূলের এই দ্বন্দ্বের কাহিনী সারা পশ্চিমবাংলাকে শোনাতে হবে, যাতে ওই দুর্নীতি নিয়ে মানুষ কথা না বলে, সেটা নিয়ে আলোচনা বেশি না করে। সেই নাটকটা আজকে ধরা পড়ে গেছে। তাই সৌগত রায় মদন মিত্র যুদ্ধ দেখিয়ে এখন আর কিছু কাজ হচ্ছে না। যুদ্ধ কাদের নামাতে হচ্ছে? সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের নামাতে হচ্ছে। আজকে
প্রথমেই সুব্রত বক্সী এসে একটা মন্তব্য করে বসলেন। কি মন্তব্য করে বসলেন? বলছেন, আমাদের ধারণা অভিষেক লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করবেন উনি। যেই বললেন যেন এর উত্তর একদম জিভের ডগায় রেডি ছিল কুণাল ঘোষ, দলীয় মুখপাত্র। কি বলছেন? বলছেন, রাজ্য সভাপতিকে সম্মান করি, কিন্তু তার বাক্য গঠন নিয়ে আপত্তি রয়েছে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। অভিষেক লড়াইয়ের ময়দানে রয়েছেন, আর তিনি যে কথা বলতে চান তা শুনলে দলেরই মঙ্গল। এর পাশাপাশি নন্দীগ্রাম নিয়ে অ্যাটাক করেন। এমনকি এই যে নৈহাটিতে অর্জুন সিং আর সোমনাথ শ্যামের লড়াই চলছে সেই নিয়েও তিনি বলেন যে নৈহাটির ব্যাপারটাও তো উনি সামলাতে গিয়েছিলেন, ওটা তো কোনো ফয়সালাই হলো না। আচ্ছা বলুন তো, এই দলে সুব্রত বক্সী রাজ্য সভাপতি হয়ে রয়েছেন এবং তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি বলেন, আমি রাজনীতি ছেড়ে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে স্যালুট পাওয়াতে এই জায়গাটা তৈরি করে দিয়েছেন। সেখানে যে কথা সুব্রত বক্সী বলছেন সেটা এমনি এমনি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সাপোর্ট নেই? তার সঙ্গে আলোচনা না করে সুব্রত বক্সীর এতই মত হয়ে গেছে যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার নিয়ে তিনি কথা বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুব্রত বক্সী বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে প্রতিষ্ঠা দেওয়ানোর জন্য দলের যারা রক্তঘাম ঝরিয়ে তৃণমূল কংগ্রেসটাকে দাঁড় করিয়েছিল তাদের দল থেকে বিতাড়নের ব্যবস্থা হয়েছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুব্রত বক্সী এমনি এমনি বিদ্রোহী হয়ে উঠলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কোনো সমর্থন নেই। আর সেইটার এগেনস্টে কাউন্টার করতে আবার কুণাল ঘোষ নেমে গেলেন, যে আবার অভিষেক লবির পরিচিত মুখ। অভিষেক লবি মানেই কুণাল। এই কথা মানুষকে মানতে হবে। ভাবা যায়? এখানেও যদি হতো তাও মেনে নিতাম। এরপরের মজার ঘটনা কি হলো? ফিরহাদ হাকিম বলছেন, যারা পার্টিতে নতুন এসেছেন, অভিষেকের নেতৃত্বে যারা পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন তাদের দলের ইতিহাস জানতে হবে। অনেক লড়াই আন্দোলন করে দল ক্ষমতায় এসেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন করেছেন। দলে অনেকেই বলছেন নবীন প্রবীণের বিতর্ক রয়েছে, যুবদের মাথার উপরেও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যারা প্রবীণ তাদের মাথার উপরেও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বলুন তো, এই দলে একটাই পোস্ট সগর্বে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পিছন থেকে সরে গেলে সবাইকে ল্যাম্পপোস্ট হয়ে যেতে হবে, শুধু জামাটা ঝুলবে, এইসব ডায়লগবাজি করে। সেখানে ফিরহাদ হাকিমকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে হবে? মানুষ এত বোকা, কেউ কিচ্ছু বুঝছে না। ফিরহাদ হাকিম সার্টিফিকেট দিলে তবে মমতা বন্দ্যোপাধ্যায় নবীনদেরও নেতা, প্রবীণদেরও নেতা, এই কথা জনতা বুঝবে। আর সেখানে কুণাল ঘোষ ফিরহাদ হাকিমকে কী বলে আক্রমণ করছে? বলছে, আমি যখন পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করেছিলাম তখন এই ববিতা বলেছিলেন কুণাল মন্ত্রিসভার কেউ নয়, যা হয়েছে তা মন্ত্রিসভার সম্মিলিত সিদ্ধান্ত। আমি তো এই আওয়াজটাই তুলতে চেয়েছিলাম। যখন এসব হয়েছিল তখন ফিরহাদ সাহেব কোথায় ছিলেন? করার সময় আটকাননি কেন? আচ্ছা, ফিরহাদ হাকিম যিনি নিজের কেন্দ্র তো দেখেনি, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রটাও দেখেন। এই মুহূর্তে সংখ্যালঘু সমাজের অন্যতম প্রতিষ্ঠিত মুখ, তার বিরুদ্ধে কুণাল ঘোষ কথা বলছে যে সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে একটু একটু করে সরে যাচ্ছে, কংগ্রেস, সিপিএম, আইএসএফ সেই জায়গাটাই চলে যাচ্ছে, এবং 4 থেকে 5% ভোট স্লিপ হয়ে গেলে এই তৃণমূল কংগ্রেসের ভরাডুবি কারুর থামানোরও সাধ্য নেই। সেই জায়গায় ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করছেন, আর সেই ফিরহাদ হাকিমকে অ্যাটাক করছেন কুণাল ঘোষ। সাজানো চিত্রনাট্য না হলে এটা হওয়া সম্ভব কখনো? এখানেই শেষ নয়, মশলার উপাদান কম পড়ে যাচ্ছে, যে জমছে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় এসে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তৃণমূল সারা দেশের রাজনীতিতে ছাগলের তৃতীয় বাচ্চায় পরিণত হতো। দলের মাথার উপর রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনিই শেষ কথা। আমি 9 বার ভোটে জিতেছি, কখনো নবীন প্রবীণের মধ্যে থাকিনি। রাস্তায় নেমে কাজ করেছি, মানুষ আমাকে ভোটে জিতিয়েছেন। তাই দেখুন, ফিরহাদ হাকিম দিয়েও হচ্ছে না, সুদীপ ব্যানার্জিকে দিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, এই কথাটা তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা চলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কোথাও দ্বন্দ্বটা দেখাতে হচ্ছে যাতে এই দ্বন্দ্বের আবহে বাকি সব কিছু থেমে যাক। এখানে একনাথ শিন্ডে একজন খাড়া হবে, সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
কুণাল ঘোষ এই সুদীপ ব্যানার্জিকে কাউন্টার করতে গিয়ে কি বলছেন, মমতাদি সুস্থ থাকুন, দীর্ঘদিন নেতৃত্ব দিন, কিন্তু পাশাপাশি আগামী প্রজন্মকে তুলে না আনলে দলের গতি রুদ্ধ হবে। আর পুরনো বলতে শুধুই 3-4 জন, এভাবে হয় নাকি? যারা জান বাজি রেখে দলের জন্য লড়েছেন তারাই সিনিয়র। সঞ্জয় বক্সি তো প্রথম থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন, তিনিও তো প্রবীণ। তিনি এখন কোথায়? তাকে কেন সামনে আনা হয় না? তিনি আরও বলছেন যে সুদীপদা তো দিল্লিতে দেখলেন, মমতাদির আশীর্বাদ নিয়ে দিল্লিতে অভিষেক যে আন্দোলন করেছিলেন তার ঝাঁজ কেমন, ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে, এটা ওর বলা সাজে না। এই কথা বলার অর্থ কি? অন্ধ আনুগত্য থেকে এসব বলছেন। সুদীপদা সামনে থাকলে সামনে বসে ভাব সম্প্রসারণ করে বুঝিয়ে দিতাম। সিনিয়ররা মাথার উপর থাকবেন, জুনিয়রেরাও থাকবেন, মমতাদি মাথার উপর থেকে যা নির্দেশ দেবেন সেই মতো সকলে মিলে কাজ করবেন। তা না করে একটা বিভাজনের লাইন নেওয়া হচ্ছে। আচ্ছা, বিভাজনের লাইনটা কে নিচ্ছে? সুদীপ ব্যানার্জিও তো সেই একই কথা বলছেন, নবীন প্রবীণ মিলে চলবে। কুণাল ঘোষও সেই একই কথা বলছেন, তাহলে দ্বন্দ্বটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই একই কথা বলছেন, পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল চালে বাড়ে। আমার নতুন পুরনো সবাইকেই চাই, সবাইকে নিয়ে চলার কথা বলছেন। সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ বলছেন, সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ ব্যানার্জি বলছেন, ফিরহাদ হাকিম বলছেন। তাহলে দ্বন্দ্বটা কোথায় রে ভাই? আসলে ক্রিয়েট করতে হচ্ছে। ওই বললাম, সৌগত রায় আর মদন মিত্র, এটা আর পাবলিক খাচ্ছে না। প্যারালাল একটা চেষ্টা করা হলো, ওই সোমনাথ শ্যাম আর অর্জুন সিং, বিশাল দ্বন্দ্ব। যে দলে মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগ করলে সবার মুখ বন্ধ হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে নির্বাচনে যেতে যায় না, সেখানে এতদিন ধরে দ্বন্দ্ব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠাবেন অর্জুন সিং আর সোমনাথ শ্যামকে, যে কাল থেকে আমি মুখটা বন্ধ দেখতে চাই, একটা কথা বললে দুজন কি দল থেকে ঘাড় ধরে বার করে দেবো। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন না? এই অথেন্টিসিটি তার নেই, এই অডাসিটি তার নেই। তাহলে সেই জায়গা থেকে দিনের পর দিন এটা চলে যাচ্ছে, আর এটা মেনে নিতে হচ্ছে এ ওর লবি, ও ওর লবি। সব থেকে বড় কথা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখা দেখি বন্ধ থাকতো তাও আমি বুঝতে পারতাম। দুজনে একান্তে বৈঠক করছেন, কোনো গোপন বৈঠক হলে দুজন থাকছেনই, তৃতীয় যাকে দরকার তাকে ডেকে নেওয়া পড়ছে। আর সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবীন প্রজন্মের লবি এখানে বাওয়াল দিচ্ছে, আর সেটার পাল্টা কাউন্টার করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবীণ প্রজন্মের লবিকে। বাংলার মানুষ এতটাই বোঝা, এই নাটক, এই বোকামির নাটকটা তারা বুঝতে পারবে না। এবার আপনাদের একটা ছোট্ট ক্রোনোলজি বলে আমি শেষ করছি, ভালো করে বুঝুন বিপদটা কোথায় আসছে, কেন এই নাটকটার দরকার হয়ে পড়ছে। প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা বৈঠক হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষ, ব্রাত্য বসু, নারায়ণ গোস্বামী, তাপস রায়, এরা সব গেলেন, গিয়ে সব বৈঠক টৈঠক করে এলেন। পার্থ ভৌমিক, সেখান থেকেই শোনা গেল, হঠাৎ করে মিডিয়া এক্সক্লুসিভলি খবর পেয়ে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার ছাড়া আর কোথাও কনসেন্ট্রেট করবে না, দলের নীতি নির্ধারণে থাকবেন না। প্রথম খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী হয়ে উঠছেন। তারপরই আমরা পরের দিন দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করাতে এসএসকেএমে গেলেন, যেটা নিয়ে আবার শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ করলেন। বললেন এসএসকেএমের সুপারের ঘরে বসে ওই জেলবন্দি বালু মল্লিক আর কালীঘাটের কাকু তাদের সঙ্গে নাকি ভিডিও কনফারেন্স করেছে। তারপরেও শুভেন্দু অধিকারীর আরও ভয়ঙ্কর অভিযোগ যে এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে গেলেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমার, নতুন যিনি ডিজিপি হয়েছেন, তাদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হলো। এবং তারপরেই দেখুন সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম বনাম কুণাল ঘোষ একটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। আবার তারপর মিটিং করছে অভিষেক ব্যানার্জি আর ফিরহাদ হাকিম। আসলে জানুয়ারি মাস শুরু হয়েছে, জাস্টিস অমৃতা সিনহার এজলাসে ইডির দেওয়া রিপোর্ট অভিষেক ব্যানার্জির সম্পত্তির খতিয়ান, সেইটা নিয়ে আলোচনা হবে। ব্যানার্জি পরিবারের অন্যান্য সদস্য অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুজিরা ব্যানার্জি, তাদের সম্পত্তির খতিয়ান নিয়ে আলোচনা হবে, সেখান নিয়ে ডিসিশন হবে। সিবিআই রিপোর্ট জমা পড়বে, আর কোন কোন প্রভাবশালী এর সঙ্গে যুক্ত আছে। 31শে ডিসেম্বর নিয়োগ দুর্নীতির শেষ ছিল, তদন্ত শেষ করতে হবে ইডিকে। সেই 31শে ডিসেম্বর পেরিয়ে গেছে, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং করানো যায়নি এবং সেটা এসএসকেএম কর্তৃপক্ষ সেখানে প্রভাব খাটিয়ে, কোনো শারীরিক অসুস্থতা নেই তাও জোর করে তাকে আইসিসিউয়ে শিশুর বেড আটকে রেখে দেওয়া হয়েছে। তাকে তিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। তিহারে একবার গেলে ভয়েস স্যাম্পল টেস্টিং আটকানো যাবে না। ভয়েস স্যাম্পল টেস্টিং একবার যদি হয়ে যায় তাহলে ওই সর্বোচ্চ স্তরের যে দুর্বৃত্ত আছে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যাবে, তাকে তুলে নিয়ে যাওয়া হবে। আর এই সব যদি শুরু হয়ে যায়,
গোটা বাংলাটা কিন্তু থরথর করে কাঁপতে শুরু করে দেবে, পুরোপুরি আড়াআড়ি বিভাজিত হয়ে যাবে এবং সেখানে দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের পরিমাণটা বেশি হবে। এই তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে লড়ার আগে তাদের কর্মীদের খুঁজে পাবে না, সেই জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। এবং এত বড় যে আবহাওয়াটা রয়েছে, রাজনৈতিক আবহাওয়াটা হয়েছে, সেটাকে আর কোনোভাবেই বোধহয় আটকানো যাচ্ছে না। তাই এই নাটকটা করে দিতে হচ্ছে, এই নাটক করে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে দেখো দলের মধ্যে কত বিভাজন, এসো কেউ শক্তিশালী আর একটা রাজনৈতিক দল এসে এখানে নাকটা গলাও, একটা অংশকে নিয়ে গিয়ে তোমরা সরকার তৈরি করো, দরকার হলে এই সরকারকে ফেলে দাও, সেই বার্তা দেওয়ারই কি চেষ্টা করা হচ্ছে? কুণাল ঘোষ দলের মুখপাত্র, তিনি যখন ওই চেয়ারটায় বসে কথা বলছেন, তিনি তো তার ব্যক্তিগত রাগ ফাগ উগড়ে দিতে পারছেন না, সেগুলো তাকে হজম করতে হবে। তিনি নিজেই বলেছেন যে দলের মিথ্যাটাকেও সত্যি করে প্রচার করাটা আমাদের মতো যারা মুখপাত্র রয়েছি তাদের কাজ। তাহলে দলীয় অনুমোদন ছাড়া তিনি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ ব্যানার্জিকে একের পর এক অ্যাটাক করে যাচ্ছেন, এটা মানতে হবে। আর সেইটা না জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, না জানেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর জানলেও তারা কিছু করতে পারছেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘন ঘন মিটিং করছেন, এক বাড়িতে থাকেন। এটা বাংলাকে মেনে নিতে হবে। আসলে যে নাটকটা তৃণমূল করতে চাইছিল, সেই চরিত্রগুলো বড্ড বেশি চেনা জানা হয়ে গেছে, সেই স্ক্রিপ্টটা বড় বেশি জানা হয়ে গেছে, একঘেয়ে স্ক্রিপ্ট আর কাজ করছে না। তাই নতুন নতুন চরিত্রের আমদানি করে, যেরকম বাংলা সিরিয়ালে করতে হয়, একটা নতুন নাটকের চেষ্টা চলছে যাতে এই দুর্নীতির বৃহত্তর আলোচনাটা থেমে যায় এই বাংলার বুকে। কিন্তু সেই নাটকও কি জমছে? বাংলার জনতা কিন্তু বলছে এখনো জমছে না, বিরোধীরাও এটা নিয়ে হাসাহাসি করতে শুরু করেছে। আর এই করে সত্যিই যদি আদালতের নির্দেশ আসে এবং তদন্তকারীরা বাড়িতে পৌঁছয়, সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তরা গ্রেপ্তার হয়, সেইটাকে আটকানো সম্ভব হবে? কি মনে হচ্ছে আপনাদের? এটা সেটিং, নাটক, নাকি সত্যি সত্যি দ্বন্দ্ব? উত্তরটা দিন তো কমেন্ট বক্সে কমেন্ট করে। এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।